মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. স্যার, 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 বলো, শুনছি লিপি। স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমার আমার ইম্পর্টেন্ট কথা বলো। মানে স্যার, আমার না কয়েকদিন ধরে একটা ছেলেকে অনেক ভালো লাগছে। কি কি বললে তুমি? বললাম কয়েকদিন ধরে আমার একটা ছেলেকে অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগে। লিপি, আর কয়েকদিন পর তোমার এক্সাম শুরু, তাই না? মানে তোমার এখন সব প্রেম টেম এগুলো আসে কোথা থেকে? তোমার তো এখন সব কনসেন্ট্রেশন থাকবে তোমার এক্সামের উপর। তুমি সব প্রেম জাতীয় তুচ্ছ জিনিস এগুলো এক্সামের পরে চিন্তা করবে, এখন না। এগুলো স্টপ। স্যার, প্রেম ভালোবাসা কি টাইমিং হিসাব করে আসে? আর এটা কি এমন যে এখন আমার এক্সাম, এখন আমি আমার প্রেম ভালোবাসাটা এখানে তালা মেরে রাখবো, এরপর যখন এক্সাম শেষ হবে আবার দরজা খুলে দেবো, টিকটিক করে চলে আসবে? বিষয়টা তা না। তুমি এখন এই প্রেম, এই ধরনের আবেগগুলোকে তুমি না একদমই প্রশ্রয় দিবে না। তুমি এগুলোকে বরং তোমার মনের ভিতরে লালন করো, তাকে অনেক পুষ্ট করো, তাকে পরিচর্যা করো, তার কাণ্ডটাকে দৃঢ় করো। এখন না, হ্যাঁ, এক্সামটা শেষ হোক, এই প্রেম জিনিসটাকে তুমি মাথায় আসতে দিও না, এটা মনের মধ্যেই থাকো। স্যার, প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে সুনামির মতো, টর্নেডোর মতো, এগুলো যখন আসে আটকায় রাখা যায় না। আর আপনি তো আমাকে চিনেনই, আমার মধ্যে প্রেম ভালোবাসা একটু বেশি, কদিন পর পরই আমার প্রেম হয়ে যায়। কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে এই প্রেমটা একদম সিরিয়াস প্রেম। আমি একদম যেই প্রেমটা চাই, একদম সিরিয়াস প্রেম, একদম সিরিয়াস, ওই সিরিয়াস প্রেমটা হয়ে গেছে। দেখো লিপি, তোমার এই প্রেম জাতীয় বিষয়গুলো না মানে ঘন ঘন একটু আসছে, হ্যাঁ, মানে যে ঢাকা ট্রাফিক জ্যামের মতো। আর এই যে সুনামির কথা বলছো, প্রেমকে সুনামির সাথে তুলনা করছো। দেখো, সুনামি হয়তো আটকানো যায় না, কিন্তু এর জন্য প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়। আর তোমার প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে এক্সাম। তুমি এক্সামের জন্য কনসেন্ট্রেট করো। তুমি কি দেখছো তুমি? পড়ো 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 পড়ো। স্যার বলেন না। না না না, আমার কিছু বলার নেই, তুমি পড়ো পড়ো। আসুন না ভাই, একটু কথা আছে, প্লিজ আসুন। আনোয়ার ভাই, আমার খুব জরুরি একটা কথা আছে। আনোয়ার ভাই, আমাকে 100 টাকা দেন। আনোয়ার ভাই, আমার খুব দরকার। তোরা না করছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোরা দেওয়ান যাবো না, হ্যাঁ? আর তোরা তো টাকার দরকার কেন? আমি কি বুঝি না কিছু। তোর ঘটনাটা কি একটু খুলে কত উনি? আনোয়ার ভাই, আমার তো শেষ হয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, আমার সব কিছু আমার থেকে চুরা গেল। আনোয়ার ভাই, আস্তে আস্তে কানবি না কবি, আগে ক পরে কান। কিছুই তো বুঝতেছি না, ক। আনোয়ার ভাই, আমার সব কিছু নিয়ে গেছে, আমার সব কিছু চিন্তাই করে নিয়ে গেছে। আমার মোবাইল, আমার মানি ব্যাগ থেকে শুরু করে, আমার লিপিবদ্ধ করা ডায়েরি থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে। আনোয়ার ভাই, আমার তো শেষ হয়ে গেছে। ওই বই তো, তোর তো চিন্তাই ওই বই। এই যে তুই, আমি সবসময় দেখছি তুই চিপা চাপা ওই যে গুপচি গাপচির ভিত্তি দিয়ে ঘুরাঘুরি করস। চিন্তা তো তোর হইব, আমার হয় না কেন ক? আমার তো 4টা দোকান, আমার কি টাকার অভাব? আমার 2টা মানি ব্যাগ, এক মানি ব্যাগে আমি ক্যাশ রাখি, আরেক মানি ব্যাগে হচ্ছে কার্ড রাখি, বুঝছো? অবশ্য আমার চিন্তা নেওয়ার অনেক কারণ আছে, কারণ হচ্ছে আমি তোর মতো চিপা চাপা গুপচি গাপচির ভিত্তিতে ঘুরি না, বুঝছো? প্লিজ আমাকে 100 টাকা দেন না আনোয়ার ভাই, খুব দরকার। আমার মধ্যে 1টা টাকা নাই। তোর টাকা দিতে চাইছিলাম অনেক আগেই, তোর একটা কাম দিছিলাম, মনে আছে? পাম্পির কিছু খোঁজ খবর আমার দিতে গেছিলাম, তুই দেখ নাই। তোকে টাকা দেওয়া হবে না, তুই মসজিদের কাছে যা, মসজিদ তোর টাকা দিব। হ্যাঁ, ওই আমি কি তোকে দায়িত্ব লিয়ে বসি? মসজিদ 2 দিন এক দোকানে চা খাই গেছে, বিল দেয় নাই,
এই বিল আমার দিতে হইছে। যা তুই মসজিদের কাছে টাকা লাও, যা যা। আমি মিস পম্পির কাছ থেকে টাকা নেব। থাপ্পড়ে তোর সবগুলো দাঁত ফালাই দেবো। পম্পির দোকানে যদি তুই ঢুকোস তোর আড্ডি পাশলে কিন্তু এক করে ফেলাম। আমি অহনি পম্পিরে ফোন দিয়ে কইতাছি ইলিয়াস কাঞ্চন যাতে দোকানে ঢুকতে না পারে, ঠিক আছে? যা এখান থেকে যা যা। আমি মিস পম্পির কাছ থেকে টাকা নেব। হ্যাঁ এই গুড মর্নিং। শুভ সকাল। গত দুদিন তো আপনাকে দেখলাম না। কেন স্যার? আমি তো আপনাকে জানিয়েছিলাম যে আমার ছুটি দরকার। ফোন করেছিলেন আপনি? হ্যাঁ। স্যার কোনো সমস্যা? মানে ছুটি নেওয়া কি মানে নিষেধ বা এরকম কিছু? না, আপনি ছুটি নিতেই পারেন, নেবেনই তো। মানে হচ্ছে কি যে একই সাথে কাজ করছি, অনেক তো আমরা। জি। তো আপনার যদি কোনো দ্বিধা না থাকে, কোনো মানে কোন সমস্যা যদি না থাকে, তাহলে বলছিলাম যে বাসায় কি ঝামেলা হয়েছে কি একটু বলা যায়? মানে আমি যদি কোনো কিছু করতে পারি, কোনো সহযোগিতা, কোনো কিছু আমার পক্ষে যতটুকু সম্ভব। না স্যার, আসলে সরি, এভাবে আমি আসলে খুব আনকমফোর্টেবল ফিল করি। খুব আপন মানুষ না হলে না শেয়ার করাটা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। খুবই ভালো। আসলে একজন প্রকৃত শিক্ষকের কিন্তু এই আচরণগুলো থাকা উচিত, যে ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই রেখে দেয়। সমাজে তো এটারই রিফ্লেকশন ঘটবে। আমরা ছাত্রছাত্রীকে কি শেখাবো, তাই না? জি, থ্যাংক ইউ স্যার। আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি ও হ্যাঁ। শোনো পারুল, কিছু মনে করো না, আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই। বলো। দেখো, আমরা তো আসলে টাইমই পাই না, অনেক কথাই তো থাকে বলার, কিন্তু বলা হয়ে ওঠে না। আমি জানি যে তুমি একটা নতুন পরিবেশে এসছো, এতদিনের ভালোবাসাকে ছিন্ন করে তুমি একটা নতুন জায়গায়, নতুন জগতে এসছো। সবসময় হয়তো সবকিছু তোমার মতো করে হবে না, কিংবা তুমি যেটা করবে সেটা হয়তো অন্য সবার মতো করে হবে না। তারপরে কিন্তু আমরা পরস্পরের সাথে একটা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, শিউলি, ইসাক, পারভেজ, লিপি, তারা অনেক ছোটবেলায় তাদের মাকে হারিয়েছে। বড় ভাই, আমি, বলতে পারো একরকম আমরাই বাবা মা দুজনের স্নেহ দিয়ে ওদেরকে বড় করেছি। ওরা অত্যন্ত ভালোবাসার জন্য কাতর। ওদের একটা চাচি আসবে, তুমি জানো, ওরা তোমাকে চাচি ভাবে না, ওরা একেবারে মায়ের জায়গাটাই তোমাকে বসাতে চেয়েছে। হয়তো কখনো কখনো নানা অন্যায় আবদার করে ফেলতে পারে। প্লিজ তুমি একটু ওদেরকে মানিয়ে চলার চেষ্টা করো। ওরা কমপ্লেন করেছে না? না না না, কমপ্লেন না, এটা কমপ্লেন বলতে পারো না, এটা বলতে একটা ওদের একটা আকুতি যে ওরা 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 দেখো, ওরা যদি পুরো ব্যাপারটা ইগনোর করতো, তার মানে হচ্ছে তোমাকে ওরা কেয়ার করছে না, ওরা চাচ্ছে তোমাকে। মানে সেই জন্য একদিন আলোচনা, আমি তোমার সাথে আলোচনা করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। পারুল, আমি এইটুকু তোমার সাথে শেয়ার করতে পারি নাকি? ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, সরি। ইলিয়াস কাঞ্চন, জনাব। তোমাকে আমি এর আগে বলেছিলাম তুমি ঘরের ভেতরে কখনো এই কালো চশমা পরে আসবে না। সরি সরি জনাব, ভুল হয়ে গেছে। এবার বলো, গত 2 সপ্তাহ ধরে আমি তোমাকে কার্যক্রমে দেখছি না কেন? অনুপস্থিত কেন তুমি? জনাব, আমি অফিস করেছি, আমি প্রতিদিন অফিস করেছি সততার সাথে, নিষ্ঠার সাথে। আমি
সকাল 7টা থেকে রাত 9টা অবধি দায়িত্ব পালন করেছি। ইভেন আমি শুক্রবারও দায়িত্ব পালন করেছি। তো তুমি যে এত দায়িত্ব পালন করছো, আমার কাজে আমি তোমাকে দেখছি না কেন? কোথায় থাকো তুমি? কার দায়িত্ব পালন করছো? জনাব, পরিবেশ, এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক অবস্থা, দিকবিধি পর্যবেক্ষণ, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু করছি। কি সব উদ্ভট কথা বলছো? সবকিছু করছি, পর্যবেক্ষণ? কি করছো তুমি? তোমাকে আমি দেখছি না কেন? জনাব, আমি তো পারভেজ ভাইয়ের দায়িত্ব পালন করেছি। পারভেজের দায়িত্ব পালন করছো মানে কি দায়িত্ব পালন করছো? জনাব, বলা যাবে না, সিক্রেট, নিষেধ আছে। বলা যাবে না, নিষেধ আছে মানে কি? তোমাকে চাকরি দিয়েছে কে? তুমি কার কাজ করো? জনাব, আমি আমিন গং এর সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনার সবার দায়িত্ব পালন করছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমিনগঞ্জের সবার দায়িত্ব পালন করছো, ভালো কথা। কিন্তু পারভেজ আমিন হচ্ছে সবচেয়ে ছোট স্যার, তারপরে আরো অনেকগুলো স্যারকে পার করে আমি হচ্ছি বড় স্যার। এখন আমি তোমাকে বলছি পারভেজ আমিনের কি কাজ করছো, তুমি আমাকে খুলে বলো। বলো। জনাব, আমি যদি সেই দায়িত্বের কথা আপনাকে পেশ করি, তাহলে তো উনি আমাকে পুকুরে চুবিয়ে মারবেন। ও আচ্ছা, সেক্ষেত্রে তুমি যদি এখন আমাকে পুরো ঘটনা বিবৃত না করো, আমি তাহলে তোমাকে পচা ডোবায় চুবিয়ে মারবো। এখন তুমি ডিসাইড করো তুমি কোন পানিতে চুবানি খেতে চাও। জনাব, এরকম নির্দয় হবেন না। আমি যদি আপনাকে সবকিছু পেশ করি, কিন্তু আমাকে প্রোটোকল দিবে কে? আমি দেবো। আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করব। তুমি খুলে বলো। জনাব, আপনার মনটা বিশাল। আমি ধন্য মনে করছি আপনার সাথে দায়িত্ব পালন করে। তুমি কি এবার টু দ্য পয়েন্ট আসবে? জি বলো। জনাব, আমাদের পাশের বাসা, মানে আমাদের পাশের এলাকাটা, যে এলাকাটা পারভেজ ভাই নিয়ন্ত্রণ করে, ওই এলাকাটা একটা নতুন ভাড়াটিয়া এসেছে। উনি হচ্ছেন পরিসংখ্যান ব্যুরো অফিসার। ওনার একটি সুন্দর মেয়ে আছে। জনাব, মারকুটে সপাটে থাপ্পড় মারে ছেলেদের। অথই ওনার দায়িত্ব আমাকে দিয়েছেন পারভেজ ভাই। কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় খাচ্ছে, কখন কার সাথে দেখা করছে, কখন মার্কেটে যাচ্ছে, কখন বাসা থেকে বেরোচ্ছে, কারোর সাথে কথা বলছে কিনা, সবকিছু। থামো। তুমি আমাকে বলতে চাও যে পারভেজ তোমাকে এই কাজটি দিয়েছে, যে মেয়েদের পেছনে ঘুরঘুর করা, আর এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? জনাব, আমি ইলিয়াস কাঞ্চন কখনো মিথ্যে বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে পারভেজের সাথে কথা বলবো। জনাব, না, আপনি সেটা পারভেজ স্যারকে বলতে পারেন না। কেন? বললেও কিন্তু আমি বলছি এটা বলা যাবে না। কেন যাবে না? যেমন সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, সেটা আমি দেখবো। তুমি কোনো চিন্তা করো না, তোমাকেও কিছু বলবে না। যাও। ঠিক আছে জনাব। এবার একটু আমাদের কাজগুলো করো। ঠিক আছে। আবার সানগ্লাস পরেছ? স্যার, আমি যা ভাবি আপনি কি তা বুঝতে পারেন? কি ছেলে মানুষের কথা বলছো? তুমি যেটা ভাবছো সেটা আমি কি করে বুঝবো? তোমার চিন্তা তোমার কাছেই, আমার চিন্তা আমার কাছে। তারপরও আপনি এতদিন ধরে আমাকে পড়ান, আপনার তো অ্যাটলিস্ট বোঝা উচিত আমি কখন কি ভাবি, কখন আমার মাথায় কি চলে। হ্যাঁ, আমি তো বুঝতে পারি তুমি খুব একটু চঞ্চল, তুমি মনটা উড়ু। আচ্ছা স্যার, আপনি কি মাইন্ড রিডিং করতে পারেন? মাইন্ড রিডিং? হ্যাঁ, একটু পারি। স্যার আচ্ছা বলেন তো, এখন রাইট নাও আমার চোখে আমার মাথায় কি চলতেছে? ও, কিন্তু তার জন্য তো চোখের দিকে তাকাতে হবে। স্যার তাহলে তাকান আমার চোখের দিকে। হ্যাঁ, তাকাবো। ও তুমি কি ভাবছো এটা বলার জন্য? না, চোখে তাকানোর কোনো দরকার নেই। মানে তুমি ভাবছো এখন তুমি খুব টায়ার্ড,
তোমার একটু রিফ্রেশ হওয়া দরকার, ব্যাস এই। স্যার আপনি না কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না আপনি। আপনি তো 2 সেকেন্ড আমার চোখের দিকে ভালো মতো তাকায় থাকতেই পারেন। আপনি কিভাবে বুঝবেন যে আমি কি ভাবতেছি? কি আচ্ছা স্যার, আপনি কি লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করেন? না, আমি করতাম, এখন আর করি না। একটা টাইম ছিল যখন কোনো ছেলেকে একবার দেখলে আমার ভালো লাগতো, তার প্রেমে পড়ে যেতাম। কিন্তু এখন যে ছেলেটাকে আমি ভালোবাসি তাকে যেদিন আমি প্রথম দেখছি সেদিন ভালো লাগে না, সেকেন্ড যেদিন দেখলাম সেদিনও ভালো লাগে, বাট তার প্রতি আমার যে ফিল, আমার যে লাভ, এটা ডে বাই ডে বিল্ড করতেছে। আমি এখন বুঝতে পারতেছি সে আমার কাছে এমন একটা জায়গায় চলে আসছে, এখন তাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। এখন তার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু ছাড়তে পারি, সারাক্ষণ তার কথা আমার মাথায় ঘুরে। আমি সিরিয়াসলি তার প্রেমে পড়ে গেছি। গ্রেট। আপনি কি বুঝতে পারছেন স্যার আমি কার কথা বলতেছি? না, আমি বুঝিনি, কিন্তু আমি খুব কিউরিয়াস জানার জন্য কে সে। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন ভাইয়া, কোনো সমস্যা? মানে আমার দোকানের দিকে যাচ্ছিলেন? আমি সারা রাত ঘুমাতে পারিনি, দেখেন একদিনে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সরি ভাইয়া, আমার মনে হয় আপনি একটা জিনিস ভুল করছেন। আপনার চোখের নিচে কিন্তু আজকে কালি দাগ না, আমি অনেকদিন আগে থেকে এরকম কালি কালি দাগ দেখেছি, একদম গর্ত হয়ে আছে। এই যে ভুল বললেন, এই যে কালকে যে আপনাকে গোলাপ ফুল দিয়ে একটা কথা চিন্তা করতে বলছিলাম, সেটা কি আপনি ভাবছেন? ভাইয়া আসলে আপনি একা না, মানে আপনি একা সারা রাত জেগেছিলেন না, আমিও কিন্তু সারা রাত জেগেছিলাম। এবং আমি আসলে সারা রাত না 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারিনি, এবং আমি অনেক চিন্তা করে দেখলাম যে ভাই আমি কিন্তু আসলে আপনাকে অনেক লাইক করি, অনেক পছন্দ করি আপনাকে। ভাইয়া আসে না যে আসলে চলতে চলতে অনেক সময় আপনাকে অনেক বাজে কথা বলছি, কটু কথা বলছি, আমাদের মনোমালিন্য হয়েছে, কিন্তু ভাই আসলে মানুষের তো একসাথে থাকতে হলে পথ চলতে চলতে অনেক কথাই আসলে হয়ে যায়। কিন্তু ভাই আসলে আমি না কখনো আপনাকে মিন করে বা ইন্টেনশনালি কোনো কষ্ট দেই নাই, মানে আসলে হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাইয়া। আসলে আপনার জন্য না আমার মনে অনেক অনেক বড় একটা জায়গা আছে ভাইয়া। তাই? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আসলে দেখেন আপনি খুব একটা রেসপেক্টেড পারসন, এবং আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমি যখন এই এলাকায় আসছি আপনি আমাকে একদম প্রথম থেকে গার্ডিয়ানের মতো গাইড করেছেন, তারপরে আমাকে বলেছেন যে আমি কখন কি করব। তো আপনি যদি না থাকতেন আমি আসলে এগুলো করতে পারতাম না ভাইয়া। তো ভাই আমার তো আসলে কোনো আপন ভাই নাই, তো আমার আপনাকে আসলে নিজের আপন ভাইয়ের মতো মনে হয়েছে, যে আমার মনে হয়েছে। সরি, আমারে দেখতে কি ভাই লাগে? ভাই আপনার মনে কি কোথাও কোনো জায়গা নাই আমার জন্য? হ্যাঁ ভাইয়া অবশ্যই মনের জায়গা আছে, অনেক বড় একটা জায়গা আছে, বললাম না, কিন্তু ভাইয়া মানে সেটা শুধু ভাইয়ার দৃষ্টিতে, মানে আমার তো ভাই নাই, বুঝছেন না, আমি আপনাকে ভাইয়া হিসেবে অনেক অনেক বেশি ভালোবাসি ভাইয়া। মিস পাম্পি, প্লিজ মিস পাম্পি, আপনার জন্য আমি কত প্ল্যান করে রাখছি, সেই কফি হাউস ভাড়া করে রাখছি,